ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা কন্টেম্পোরারি স্টাডিজ CC03 এর চ্যাপ্টার 7 শুরু করেছিলাম, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এখান থেকে আমরা প্রথম পর্ব ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি এবং দ্বিতীয় পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব এবং এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন দেখে নেব। আজকে আমরা 7 নম্বর চ্যাপ্টারে CC03 এর 7 নম্বর চ্যাপ্টারে 3 নম্বর পর্ব আলোচনা করছি। প্রথম প্রশ্ন রয়েছে, ল্যাঙ্গুয়েজ ইউজিং ডিসএবিলিটি বা ভাষা ব্যবহারের অক্ষমতা বলতে কী বোঝো? শিখনের সমস্যাযুক্ত শিশুরা অনেকেই উপযুক্ত ভাষা ব্যবহারের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারেন না। তাদের শব্দভাণ্ডারও অনেক কম হয়। এদেরকে ভাষা ব্যবহারে অক্ষম বলা হয়, আর এদের এই পরিস্থিতিকে ভাষা ব্যবহারে অক্ষমতা বলা হয়। এমন অনেক শিক্ষার্থী আছে, দেখবে তারা ভালো করে ভাষা গুছিয়ে কথা বলতে পারে না, বা ভাষাটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটাও তারা জানে না বা পারে না। এই পরিস্থিতিটাকে ভাষা ব্যবহারের অক্ষমতা বলা হয়। পরের প্রশ্ন, ভাষা অনুধাবনে অক্ষমতা বা ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং ডিসএবিলিটি বা ভাষা বুঝতে অসুবিধা বলতে কী বোঝো? ভাষা ব্যবহারের মতো অনেক সময় শিশুরা ভাষা বা শব্দের অর্থ বোঝার ক্ষমতা থাকে না। এই পরিস্থিতিটাকে ভাষা অনুধাবনে অক্ষমতা বা ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং ডিসএবিলিটি বলা হয়। ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হলো পঠনগত অক্ষমতা। এদের বৈশিষ্ট্য হলো যে এরা অনেক সময় স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন হয়। সাধারণত ছেলেদের মধ্যে ডিসলেক্সিয়া দেখা যায়। এদের ডান বামের বোধ খুব কম থাকে। শব্দের উৎস ডান দিক থেকে না বাঁ দিক থেকে এই সম্পর্কে তারা নিশ্চিত হতে পারে না। পঠনের সময় এদের বুঝতে অসুবিধা হয়। এদের মধ্যে উচ্চারণের অস্পষ্টতা বিশেষভাবে পরিলক্ষিত হয়। কিছু ক্ষেত্রে ডিসলেক্সিয়া মেয়েদের ক্ষেত্রেও হয়। তারা একসাথে এক বিষয়ের প্রতি ফোকাস করতে পারে না। তারা উচ্চারণগত দিক থেকেও তাদের অসুবিধা হয়। শব্দ বা এক একটি অক্ষর তাদের বুঝতেও অসুবিধা হয়। অক্ষরটি কোন দিক থেকে শুরু হয়েছে, কোন দিকে গিয়ে শেষ হয়েছে সেটাও তারা বুঝতে পারে না। পরের প্রশ্ন হচ্ছে, ডিসগ্রাফিয়া বলতে কী বোঝো? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসগ্রাফিয়া হলো লিখন অক্ষমতা। লিখন অক্ষমতা হাতের আঙুল সঞ্চালন, মস্তিষ্কের বিভিন্ন ক্রিয়ার সঙ্গে যুক্ত শব্দভাণ্ডার, ব্যাকরণ, স্মৃতি প্রভৃতির ভারসাম্যমূলক জ্ঞানমূলক দেহ সঞ্চালনমূলক আচরণ লিখন ক্ষমতার সাথে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি বা একাধিক আচরণের ত্রুটি বা অসম্পূর্ণতা লিখন অক্ষমতা সৃষ্টি করতে পারে। এরপরে 25 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিসক্যালকুলিয়া বলতে কী বোঝো? ডিসক্যালকুলিয়া বলতে গাণিতিক অক্ষমতাকে বোঝায়। গাণিতিক অক্ষমতা শিখন অক্ষমতার একটি শ্রেণী। গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশ, ছোট বড় সংখ্যা ইত্যাদি সঠিক ক্রিয়াকে গণিত বলে। এই প্রক্রিয়াগুলিকে যে কোনো এক বা একাধিক প্রক্রিয়ার ত্রুটি বা অসম্পূর্ণতার কারণে গাণিতিক অক্ষমতা বা ডিসক্যালকুলিয়া দেখা যায়। মূলত কী হয়, যে ডিসক্যালকুলিয়া হলে শিক্ষার্থীরা গণনা কার্য করতে খুব একটা পারে না। তারা ওই সংখ্যা, গণিতে ভয় পাওয়া ইত্যাদিগুলোর তাদের মধ্যে প্রবণতা দেখা যায়। 26 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের শিশুদের শ্রবণ অক্ষমতা প্রাথমিকভাবে কীভাবে নিরূপণ করা যায়? মানে কীভাবে বুঝবে যে শিশুটির শ্রবণগত কোনো ত্রুটি রয়েছে? বধির শিশুদের মধ্যে বা বধির শিশু চিহ্নিতকরণ কীভাবে করবে? বধির শিশুদের মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্যগুলি থাকে সেগুলো লক্ষ্য করব। অক্ষমতা সম্পন্ন শিশুদের শনাক্ত করা যায়। 1. শ্রবণ অক্ষম শিশুদের ভাষা বিকাশ অত্যন্ত ধীরগতিতে হয়। তারা যদি কথাগুলো শুনতে না পারে, না শুনলে তারা বলবে কী করে? 2. তাকে ডাকলে সে সহজে সাড়া দেয় না বা বুঝতে পারে না। 3. প্রয়োজন ছাড়াই সে জোরে জোরে কথা বলে। যে শুনতে পায় না দেখবে সে ভাবে অন্য কেউ শুনতে পাচ্ছে না, সেই জন্য সে জোরে জোরে কথা বলে। কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় সবসময় তারা তাদের ঠোঁটের উপর বিশেষভাবে নজর রাখে এবং সেই ঠোঁট নড়াচড়াগুলো দেখে বোঝার চেষ্টা করে যে সেই ব্যক্তি তাকে কী বলতে চাইছে। 5. অন্য কোনো ব্যক্তির কোনো রকম বক্তব্যকে বুঝতে তার বিশেষভাবে সমস্যা হয় এবং তার কানের মধ্যে নানা রকম সংক্রমণ, অসুবিধা, যন্ত্রণা ইত্যাদির কথা সে প্রায়ই বলে থাকবে। বধির শিশুদের চিহ্নিতকরণের কিছু বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে, অ্যাফেসিয়া কি? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাফেসিয়া হলো একটি ভাষাগত ব্যাধি, অনেকটা ডিসলেক্সিয়ার মতো, যা আমাদের যোগাযোগের পদ্ধতিকে প্রভাবিত করে। এটি মস্তিষ্কের সেই অংশের ক্ষতির কারণে ঘটে থাকে যা ভাষা প্রকাশ ও বোধগম্যতাকে নিয়ন্ত্রণ করে। অ্যাফেসিয়ার কারণে একজন ব্যক্তি অন্যের সাথে কার্যকরীভাবে যোগাযোগ করতে অক্ষম হয় এবং এই অ্যাফেসিয়ার কারণ হচ্ছে একটা মস্তিষ্কের যে অংশ আমাদের ভাষা, বোধ ক্ষমতা ইত্যাদি থাকে, সেই অংশটার ক্ষতি বা ড্যামেজ হয়ে যায় বা সেই অংশটার কার্যকারিতা হারিয়ে যায়। এবং এর ঘটনা ঘটার পর যার সাথে এই অ্যাফেসিয়া ঘটছে সে বড়জোর 7 থেকে 9 বছর
বাঁচতে পারে, তারপরে আর সে বাঁচতে পারে না বলে বিজ্ঞানীদের মত, চিকিৎসকদের বক্তব্য। এরপরে ফোনেটিক ডিসএবিলিটি বা উচ্চারণ অক্ষমতা বলতে কী বোঝায়? এই সমস্যার সংক্রান্ত শিশুরা উচ্চারণ এবং শব্দ নিয়ন্ত্রণের দিক থেকে সমবয়সী শিশুদের তুলনায় পিছিয়ে থাকে। স্পিচ থেরাপির সাহায্যে এদের চিকিৎসার সুফল পাওয়া যায়, মানে কোনো কথা উচ্চারণ করতে তাদের অসুবিধা হয়। এরপর টকিং বুক বলতে কী বোঝো? দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষায় আবশ্যিকভাবে কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত এই বিষয়ে এরা পারদর্শী হয়। এছাড়া ভিডিও ডিস্ক, ক্যাসেট বা সিডি বাজিয়ে কান দিয়ে পড়ানো হয়। এই ক্ষেত্রে এই ডিস্ক বা সিডি, ক্যাসেট এগুলোই হচ্ছে টকিং বুক, মানে যে বিষয়টা কান দিয়ে শুনে শুনে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের পড়তে বা নিজেদের জ্ঞান আহরণ করতে সাহায্য করে, সেটাই হচ্ছে টকিং বুক। এটা টকিং বুক কাদের জন্য প্রযোজ্য? দৃষ্টিহীন প্রতিবন্ধী শিশুদের জন্য বা দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য। এরপরে লিপ রিডিং বা ওষ্ঠপঠন কী? ওষ্ঠপঠন বা লিপ রিডিং হলো ঠোঁট, মুখ এবং জিহ্বার নড়াচড়া দেখে কথা বোঝার একটি কৌশল। এটি বধির বা শ্রবণ শক্তি হ্রাস পাওয়া ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হতে পারে। এই প্রক্রিয়ায় মানুষ কথা বলার সময় ঠোঁটের নড়াচড়া পর্যবেক্ষণ করে এবং সেই অনুযায়ী শব্দের অর্থ বোঝার চেষ্টা করে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, যেটা আমরা আজকে তোমাদের কন্টেম্পোরারি স্টাডিজ CC03 থেকে উল্লেখ করে দিলাম। আজকে এটা 3 নম্বর পর্ব। অবশ্যই আগের দুটো পর্ব তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, সেগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি।